নমস্কার, আপনারা দেখছেন বাংলা টিভি নিউজ ইউটিউব চ্যানেল। আজ জানাবো 10টি গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই দেখে নিন আজকের হেডলাইন্স। শুভেন্দুকে বিজেপির পরের মুখ, তৃণমূল ছেড়ে আসা নেতাকে নিয়ে আরএসএস এর অন্দরমহলে বড় জল্পনা। শিয়ালদা ডিভিশনে বড় সিদ্ধান্ত, মায়াপুরগামী যাত্রীদের জন্য নতুন লোকাল। আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতার নজিরবিহীন পদক্ষেপে শোরগোল রাজ্য রাজনীতিতে। বকরি ঈদের আগে কড়া নির্দেশ রাজ্যের, প্রকাশ্যে পশু বলিতে নিষেধাজ্ঞা। প্রলয় ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, দুর্যোগে মৃত্যু অন্তত 54 জনের, বিপর্যস্ত জনজীবন। প্রকাশ্যে নয়, শুধু সরকার স্বীকৃত কসাইখানাতেই গরু মোষ হত্যা নিয়ে কড়া নির্দেশিকা রাজ্যের। বুলডোজার চলল কলকাতায়, শুভেন্দুর নির্দেশের পরেই ভাঙা হলো তপসিয়ার সেই কারখানা, অবৈধ নির্মাণের জিরো টলারেন্স। ধর্মীয় ক্ষেত্রেও লাউড স্পিকার নিয়ে বড় সিদ্ধান্ত, কি বললেন পুলিশ কমিশনার, জানতে চোখ রাখুন বিস্তারিত খবরে। উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত, পাশের হার 91.23%, সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা। প্রকাশ্য স্থানে পশু জবাই শাস্তিযোগ্য অপরাধ, হাইকোর্টের নির্দেশ মেনে এবার বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এক ঐতিহাসিক পরিবর্তনের আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তৃণমূল থেকে বিজেপিতে এসে শীর্ষ পদে আসীন হওয়া শুভেন্দুকে সঙ্গের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোস বলে নিজেদের ছেলে বলে অভিহিত করেছেন। তার মতে সংঘ একটি পরিবারের মতো এবং শুভেন্দু ইতিমধ্যেই সেই আদর্শগত পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। পরিবারের অন্তর্ভুক্তির নতুন সংজ্ঞা অন্য দল থেকে আসা নেতাদের গ্রহণ করা নিয়ে আরএসএস এর মনোভাব সম্পর্কে হোস বলে জানিয়েছেন, সঙ্গে যোগ দেওয়ার জন্য কোনো আনুষ্ঠানিক সদস্য পদের প্রয়োজন হয় না। শুভেন্দু অধিকারীর মতো নেতাদের প্রসঙ্গে তিনি পুত্রবধূর উদাহরণ টেনে বলেছেন, যেমন একটি পরিবারে নতুন সদস্য এলে তাকে কোনো ফর্ম পূরণ করতে হয় না, শুভেন্দুও তেমনই স্বাভাবিকভাবেই এই পরিবারের সদস্য। এই মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। শুভেন্দুর প্রাক্তন রাজনৈতিক পরিচয় সংঘের কাছে এখন আর কোনো প্রতিবন্ধকতা নয়। বিজেপির গ্রহণযোগ্যতা ও জনমতের সুনামি। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানকে দলটির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার প্রতীক হিসেবে দেখছে আরএসএস। হোসবলের মতে এই জয় কেবল নির্বাচনী লড়াই ছিল না, বরং এটি ছিল হিন্দু সমাজের অধিকার রক্ষার লড়াই। বাম ও তৃণমূল জমানায় সঙ্গে স্বেচ্ছাসেবকরা বারবার আক্রমণের শিকার হলেও জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত হননি। এই নির্বাচনী রায়কে তিনি জনমতের সুনামি বলে বর্ণনা করেছেন, যা দীর্ঘদিনের প্রতিকূলতার বিপরীতে এক বড় জয়। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর এই উত্তরণ এবং সঙ্গের প্রকাশ্য সমর্থন ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনে রাজ্যে প্রশাসনিক ও আদর্শগত মেলবন্ধন আরও সুদৃঢ় হতে চলেছে। দুর্নীতির দমন থেকে শুরু করে রফতানি নীতিতে কড়া পদক্ষেপ শুভেন্দুর। সাম্প্রতিক প্রশাসনিক সিদ্ধান্তগুলো সঙ্গে জাতীয়তাবাদী ভাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। এবার যাত্রীদের জন্য রয়েছে সুখবর, কারণ পূর্ব রেলের তরফ থেকে নবনির্মিত কৃষ্ণনগর ও আমঘাটা সিঙ্গেল লাইনে ট্রেন পরিষেবার সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে 13ই মে থেকে এই লাইনে অতিরিক্ত 2 জোড়া ট্রেন চলবে। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা অনেকটাই সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। মায়াপুর যাওয়ার পথে বড় বদল, চালু নতুন লোকাল ট্রেন পরিষেবা। জানা যায় ট্রেন নম্বর 31887 কৃষ্ণনগর থেকে ভোর 5টা 20 মিনিটে ছাড়বে এবং ফিরতি পথে ট্রেন নম্বর 31888 আমঘাটা থেকে ভোর 5টা 43 মিনিটে ছাড়বে। পাশাপাশি কৃষ্ণনগর আমঘাটা রেলপথটি কয়েক মাস আগে এই অঞ্চলের মানুষের সুবিধার্থে চালু করা হয়েছিল। চালু হওয়ার পর থেকে এই রুটে 3 জোড়া ট্রেন চলাচল করছিল। তবে যাত্রীদের চাহিদা ও বিশেষ করে মায়াপুরমুখী যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে শিয়ালদা ডিভিশন এই অতিরিক্ত ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ট্রেন নম্বর 31889 কৃষ্ণনগর থেকে রাত 10টা 15 মিনিটে ছাড়বে। পাশাপাশি ফিরতি পথে ট্রেন নম্বর 31890 আমঘাটা থেকে রাত 10টা 40 মিনিটে ছাড়বে। আর এই নতুন 2 জোড়া ট্রেন চালু করার ফলে এখন এই শাখায় মোট 5 জোড়া ট্রেন চলাচল করবে। আরে এই ফলে ট্রেন চলাচলের ফলে মায়াপুরের ব্যবসা বাণিজ্য অনেকটাই উন্নত হবে বলে মনে করছেন অনেকে।
বৃহস্পতিবার সকালে এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকলো কলকাতা হাইকোর্ট। চেনা সাদা শাড়ি ছেড়ে আচমকাই কালো কোটার আইনজীবীর পোশাকে আদালত চত্বরে হাজির হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই হঠাৎ উপস্থিতি এবং বেশভূষা দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। রাজ্যে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠে আসছে। তৃণমূল কংগ্রেসের দাবি তাদের বহু কর্মী সমর্থক ঘরছাড়া হয়েছেন। অভিযোগ উঠেছে একের পর এক দলীয় কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে, চলেছে ব্যাপক লুটপাট এবং সাধারণ কর্মীদের ওপর শারীরিক নিগ্রহ। এই পরিস্থিতির প্রতিকার চেয়ে তৃণমূলের পক্ষ থেকে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে একটি মামলা দায়ের করে। আদালত সূত্রে খবর, ঘরছাড়া কর্মীদের হয়ে আইনি লড়াই লড়তেই আজ ফের পুরনো পোশাকে ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় তিনি নিয়মিত ওকালতি করতেন, তবে সক্রিয় রাজনীতি এবং প্রশাসনিক ব্যস্ততার কারণে দীর্ঘকাল ধরে এই ভূমিকায় তাকে দেখা যায়নি। আজ সেই মামলার সওয়াল করতেই তিনি আদালতে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। মামলাকারীর আইনজীবী দলের মতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সওয়ালের জবাব দায়িত্ব নিতে পারেন, এমনটাই গুঞ্জন আদালত চত্বরে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ঘরছাড়া কর্মীদের পুনর্বাসন করতে হাইকোর্ট কি নির্দেশ দেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। তবে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর এভাবে আইনজীবীর পোশাকে লড়াইয়ের ময়দানে নেমে আসা বাংলার বিচার বিভাগীয় ইতিহাসে এক বিরল ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। আসন্ন ঈদ উল আজহা বা বকরি ঈদের সামনে রেখে পশু বলি নিয়ে ফের কড়া অবস্থান নিল রাজ্য প্রশাসন। বকরি ঈদকে সামনে রেখে কড়া অবস্থান রাজ্য প্রশাসনের। কলকাতা হাইকোর্টের আগের নির্দেশিকা স্মরণ করিয়ে দিয়ে 1950 সালের পশ্চিমবঙ্গ পশু বলি নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে মেনে চলার নির্দেশ জারি করল রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। বিশেষ করে প্রকাশ্যের স্থানে পশু জবাই ও প্রয়োজনীয় শংসাপত্র ছাড়া কুরবানি নিয়ে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, উপযুক্ত ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোনো পশুকে কুরবানি দেওয়া যাবে না। এছাড়াও নিয়ম অনুযায়ী গরু, বাছুর, বলদ, ষাঁড় এবং মোষ সব ক্ষেত্রেই একই নিয়ম কার্যকর হবে। কোনো পশুকে জবাইয়ের অনুমতি পেতে হলে তার বয়স কমপক্ষে 14 বছরের বেশি হতে হবে এবং সেটি প্রজননের জন্য সম্পূর্ণ অযোগ্য হতে হবে। নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট পুরসভার চেয়ারপারসন বা পঞ্চায়েত সমিতির সভাপতির পাশাপাশি একজন সরকারি পশু চিকিৎসকের যৌথ স্বাক্ষরিত শংসাপত্র থাকলেই কেবলমাত্র পশুকে নির্দিষ্ট কসাইখানায় নিয়ে যাওয়া যাবে, অর্থাৎ প্রশাসনিক অনুমোদন ছাড়া কোনো পশু বলি বৈধ হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্রকাশ্যে বা খোলা জায়গায় পশু জবাইয়ের ওপর কঠোর নির্দেশিকা বহাল থাকছে। প্রশাসনের বক্তব্য, জনসম্মুখে পশু বলি আর দেওয়া যাবে না। প্রসঙ্গত 2024 সালে কলকাতা হাইকোর্ট প্রকাশ্যের স্থানে পশু বলি নিয়ে একগুচ্ছ নির্দেশ দেয়। সেখানে মূলত 1950 সালের পশ্চিমবঙ্গ পশু বলি নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে কার্যকর করার উপর জোর দেওয়া হয়েছিল। সেই নির্দেশই ফের স্মরণ করিয়ে দিল রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, আইন ভাঙলে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা 1000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি পশু জবাইয়ের স্থান পরিদর্শনে যাওয়া সরকারি আধিকারিকদের কাছে কাজে বাধা সৃষ্টি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রতি বছর বকরি ঈদের আগে এই ধরনের নির্দেশিকা জারি করা হলেও বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে বিষয়টি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। উত্তরপ্রদেশে প্রবল ঝড় বৃষ্টি দুর্যোগে এখনো পর্যন্ত রাজ্যে 54 জনের মৃত্যুর খবর উঠে আসছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে গাছ, ফলে ব্যাহত হয়েছে যান চলাচল। শুধু তাই নয়, ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। বুধবার বিকেল থেকে ঝড় বৃষ্টি শুরু হয় উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায়। কিছুক্ষণের মধ্যেই তা ভয়ঙ্কর আকার ধারণ করে। রাতভর দুর্যোগ, এখনো পর্যন্ত 54 জনের মৃত্যুর খবর উঠে আসছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ঝড় বৃষ্টিতে সর্বাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে প্রয়াগরাজ থেকে, যেখানে 16 জনের মৃত্যু হয়েছে। ভাদোহিতে মৃতের সংখ্যা 15 জন। মির্জাপুরে মৃত্যু হয়েছে 10 জনের। প্রয়াগরাজে ভেঙে পড়েছে বহু গাছ, ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তাঘাট। পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার বিনোদ প্যাটেল বলেন, পাথর, গির্জাঘর, এছাড়াও অশোকনগর, কাছারি রোড, এছাড়াও মহাত্মা গান্ধী মার্গ সহ বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ার খবর মিলছে। সেখানে দ্রুত সরিয়ে ফেলার কাজ চলছে। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। উত্তরপ্রদেশে এই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগে একেবারে ভয়াল পরিস্থিতি ধারণ করেছে।
রাজ্যে ক্ষমতায় এসে একের পর এক বড় সিদ্ধান্ত নিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আরও একটি কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। প্রকাশ্যে নয়, শুধুমাত্র সরকার স্বীকৃত কসাইখানাতেই বলি দিতে হবে গরু মোষ। কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। 13ই মে দেওয়া সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, পুরসভার চেয়ারম্যান কিংবা পঞ্চায়েত সভাপতির সঙ্গে সরকারি পশু চিকিৎসক দুজনের যৌথ সার্টিফিকেট থাকলে তবেই গরু মোষ বলিতে ছাড়। রাজ্যে গরু, ষাঁড়, মোষ ও বাছুর বলি নিয়ে কড়া নির্দেশিকা জারি করল সরকার। সরকারি অনুমতি ছাড়া কোনো পশু বলি দেওয়া যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সভাপতির সঙ্গে সরকারি পশু চিকিৎসকের যৌথ শংসাপত্র থাকলে বলির অনুমতি মিলবে। সরকার জানিয়েছে, পশুটির বয়স 14 বছরের বেশি হতে হবে অথবা বার্ধক্য হতে হবে তাকে। আঘাত, বিকৃতি কিংবা রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হতে হবে তাকে, তবে সেটিকে বলির উপযুক্ত বলে ঘোষণা করা হবে। এছাড়া প্রকাশ্যে কোনোভাবেই বলি দেওয়া যাবে না পশু। শুধুমাত্র সরকার স্বীকৃত পৌর কসাইখানা বা স্থানীয় প্রশাসন নির্ধারিত কসাইখানাতেই পশু বলি দেওয়া যাবে। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। নিয়ম ভাঙলে অভিযুক্তের 6 মাস পর্যন্ত জেল, 1000 টাকা জরিমানা অথবা উভয় শাস্তি হতে পারে। তপসিয়ার ঘটনায় মঙ্গলবার দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছে। এখনো পর্যন্ত দুজন চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিদগ্ধ সেই চামড়ার কারখানার মালিককে গ্রেফতার করেছে পুলিশ। বহুতল ভাঙার কাজ চলছে। তপসিয়ায় অগ্নিকাণ্ডের পর সংশ্লিষ্ট বহুতল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তপসিয়ার চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ঘটনাস্থলে পৌঁছায় বুলডোজার এবং অবৈধ বহুতল ভাঙার কাজ শুরু হয়। সরকার দাবি করেছে, ভবনটির কোনো রকম অনুমোদিত বিল্ডিং প্ল্যান বা অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। আগুনে দুজনের মৃত্যু হয়েছে, আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। কারখানার মালিক জাফর নিসার সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কসবা, তিলজলা, মমিনপুর এবং একবালপুরের মতো এলাকায় অবৈধ কারখানা ও নির্মাণ চিহ্নিত করে বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। সরকারের জিরো টলারেন্স নীতির কথাও ঘোষণা করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। জানিয়েছেন, ফায়ার লাইসেন্স এবং এনওসি না থাকা ভবনগুলিতে নোটিশ পাঠাতে হবে। পাশাপাশি রাজ্যের পুরো এলাকা, শিল্পাঞ্চলে সিসিটিভি নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বুলডোজার অভিযানের বিরোধিতা করেছেন নওশাদ সিদ্দিকী। তার অভিযোগ, কোনো পুনর্বাসন ছাড়া এভাবে বহুতল ভাঙা অসাংবিধানিক এবং আইন মেনে তদন্ত হওয়া উচিত। রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর এবার কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দার সঙ্গে বৈঠকে সমস্ত জয়েন্ট সিপি, ডিসি এবং ওসিদের ভোট পরবর্তী হিংসা আটকাতেই হবে, সে যে করেই হোক না কেন। কড়া নির্দেশ দিয়েছে সিপি। কমিশনার নির্দেশ দিয়েছেন, এফআইআর রেজিস্টারের ক্ষেত্রে কোনো বিলম্ব করা যাবে না। আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত বেআইনি অস্ত্র, বোম, বিস্ফোরক বাজেয়াপ্ত করে ফেলতে হবে। পাচার রোধের জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মহিলা এবং শিশুদের নিরাপত্তা সবার আগে সুনিশ্চিত করতে হবে। পুলিশ সূত্রে খবর, সরকারি নিয়মের বাইরে গিয়ে কোথাও কোনো লাউডস্পিকার বাজানো যাবে না। এমনকি ধর্মীয় ক্ষেত্রে লাউডস্পিকারের জন্যও একই নিয়ম বলবৎ হবে। শহরে সর্বত্র হেলমেট পরে বাইক চালানো হচ্ছে কিনা, স্পেশাল ড্রাইভিং করতে হবে সেটাও দেখতে হবে। দিতে হবে প্রতিদিনের কাজ এবং উদ্ধারের রিপোর্ট। সপ্তাহে শীর্ষ স্তরেও দিতে হবে রিপোর্ট। বস্তুত সোমবার থেকে ক্যাবিনেট বৈঠক করেছে শুভেন্দু অধিকারী। সোমবারই ক্যাবিনেট বৈঠকে বসেছিলেন তিনি। সেই বৈঠকে অভয় দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, সরকারের কাজ সরকারের মতো করুন। সকলে যেভাবে সরকারি কাজ করে সেইভাবেই সরকারি কাজকে মান্যতা দিতে হবে। এমনকি তিনি এও বলেছেন, মাথা উঁচু করে কাজ করুন। কোনো সমস্যা হলে সরকারকে বলবেন, সরাসরি বলবেন, ভয় পাবেন না, আলাদা করে অনুপ্রেরণার প্রয়োজন নেই। এরপর মুখ্য সচিব মনোজ অগ্রওয়াল একই বার্তা দিয়েছেন আমলাদের। বলেন, আমি সবাইকে বলবো, সিদ্ধারা শক্ত করে কাজ করুন। কাজ করলে সিদ্ধারা বাঁকাতে হয় না। আপনারা তো আইএএস অফিসার, নিজের দায়িত্ব পালন করে যান। বাংলা টিভি নিউজ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে বাংলা টিভি নিউজের সঙ্গে।